সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তাসকিন আহমেদের ঘুমকাণ্ড, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আজকে যে কথা বলেছেন, পাপন যে কথা বলেছেন তার সেই কথার দুটি অংশ। একটি অংশ তিনি বলেছেন আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, এরকম কোনো কথা তিনি বলেননি। এটা নিয়ে একটু কথা বলবো। আর কথা বলবো, তিনি তার বক্তব্যের মধ্যে বেশ দাম্ভিকতার সঙ্গে একটা হুমকি দিয়েছেন। বিসিবি বা আমাদের ক্রিকেটারদের নিয়ে যদি কেউ এমন কিছু লেখে, মানে অসম্মানজনক, অপমানজনক এরকম কোনো কিছু লেখে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর বরদাস্ত করা হবে না। এই তিনটি প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো। প্রথম প্রসঙ্গ আসি তাসকিন আহমেদের প্রসঙ্গ। তাসকিন আহমেদ, কোনো সন্দেহ নাই, তাসকিন আহমেদ বাংলাদেশের অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার, পেস বোলার। তিনি যদি মানে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাজনিত জায়গায় না পড়েন, তাহলে বাংলাদেশকে তিনি বহুদিন পর্যন্ত অনেক কিছু দিতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। সেই রকম একজন ক্রিকেটার তিনি স্বাভাবিকভাবেই এখন দলের অন্যতম একজন লিডারও, দলের তিনি ভাইস ক্যাপ্টেন, সহ অধিনায়ক। সেই সহ অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ এসেছে ভারতের সাথে যেদিন খেলা সেদিন তিনি ঘুম থেকে উঠেননি ঠিক সময়ে, ঘুম থেকে ঠিক সময় মতো উঠতে পারেননি। ঘুম থেকে ঠিক সময় মতো উঠতে না পারার কারণে তিনি বাস মিস করেছেন। যে বাসে করে ক্রিকেটাররা স্টেডিয়ামে গেছে তিনি সেটা বাস মিস করেছেন। এই ঘুমকাণ্ডের কারণে তিনি উঠতে পারলেন না, তাকে ফোনে পাওয়া গেল না, তাকে রেখে বাস চলে গেল। প্রথমত কথা, সন্দেহ হচ্ছিল এই খবরটি যখন শুনলাম সত্য কি না। নাজমুল হাসান পাপন যখন স্বীকার করে নিলেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঠিক কী কারণে তিনি তাসকিন ঘুম থেকে উঠতে পারেননি সেটা তিনি নিশ্চিত নন। সেটা রিপোর্টে আসবে, তারপরে তিনি নিশ্চিত হবেন। কিন্তু তাসকিন নিজে তার ভেরিফাইড ফেসবুকে প্রোফাইলে নিজে বিষয়টি পরিষ্কার করে লিখেছেন, এবং তিনি বলেছেন যে হ্যাঁ এ কথা সত্যিই যে আমি দেরিতে উঠেছি স্বাভাবিক সময়ের চেয়ে। সেখানে তিনি হিসেব দিয়েছেন যে 8টা 37 মিনিটে তিনি উঠেছেন, 8টা 43 মিনিটে তিনি লবিতে নেমেছেন, 9টায় তিনি তার জন্য নিয়ে যাওয়ার গাড়িতে উঠেছেন, এবং আর 9টা 40 মিনিটে তিনি স্টেডিয়ামে গিয়ে পৌঁছেছেন। টসের আগেই তিনি স্টেডিয়ামে গিয়ে পৌঁছেছেন, এবং তার এই দেরিতে ঘুম থেকে ওঠা, দেরিতে পৌঁছানোর সঙ্গে ভারতের সঙ্গে তার না খেলার কোনো সম্পর্ক নেই। এটা টিম ম্যানেজমেন্ট আগেই সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেই তর্ক বা বিতর্কে যাব না, যেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল। তিনি দেরিতে ঘুম থেকে উঠেছেন বলে ভারতের সঙ্গে খেলতে পারেননি, ভারতের সঙ্গে খেলার সময় দলে ছিলেন না, আমি সেই বিতর্কেও যাব না। আমি শুধু তাসকিন আহমেদের এই 8টা 37-এ ঘুম থেকে ওঠা নিয়ে একটু কথা বলবো। আপনি একজন দলের ক্রিকেটার, পেস বোলার, দলের সহ অধিনায়ক। আপনি যদি অসুস্থ না হয়ে থাকেন তাহলে আপনি 8টা 37 মিনিটে ঘুম থেকে উঠবেন কেন? একজন স্পোর্টসম্যান, একজন ক্রিকেটার, একজন পেস বোলার, দলের সহ অধিনায়ক, আপনি 8টা 37 মিনিটে ঘুম থেকে উঠবেন কেন? আপনি কি সারা রাত ঘুমান নাই? আপনার কি অন্য কোনো কাজ ছিল? অনেক রাত পর্যন্ত জেগেছিলেন? বিভিন্ন সময় ক্রিকেটারদের বিরুদ্ধে যে অভিযোগ আসে, বা পৃথিবীর অন্যান্য দলের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ আসে যে হোটেলে ছিল না, অনেক রাতে হোটেলে ফিরেছে, এরকম কোনো ঘটনা ঘটেছিল? আমরা জানি না। কিন্তু আপনি কি বলেছেন যে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা বিষয়টা নিয়ে অনেক কথা, অহেতুক অনেক কথা লিখছে, তার আপনার মান সম্মান ক্ষুণ্ণ করছে। আপনি দলের সঙ্গে বাসে যেতে পারেননি, এতে কি বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হয় না? আপনি তথাকথিত সাংবাদিকরা বলছেন, সাংবাদিকরা এটা নিয়ে অনেক কিছু লিখছে, সম্মান ক্ষুণ্ণ করছে। সাংবাদিকরা অসত্য কি লিখেছেন? আপনি ঘুম থেকে উঠতে পারেননি, আপনি দলের ক্রিকেটারদের সঙ্গে, অন্য ক্রিকেটারদের সঙ্গে বাসে যেতে পারেননি, এটা তো সত্যি। এর চেয়ে বড় সত্য তার কিছু নাই। আপনি তো নিজেই সেটা স্বীকার করেছেন। প্রশ্ন হচ্ছে আপনি দেরিতে ঘুম থেকে উঠলেন কেন? কেন আপনি রাত জেগে থাকলেন, অথবা রাত জেগে থাকেননি কিন্তু দেরিতে ঘুম থেকে উঠেছেন? আপনি কি বলছেন? বা আমাদের আরেকজন ক্রিকেটার সাকিব আল হাসান কি বলেছেন যে এটা অনিচ্ছাকৃত ভুল। ভুল অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত সেটা অন্য প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এটা ঘটবে কেন? তাসকিন লিখেছেন যে তিনি দলের কাছে এবং
ম্যানেজমেন্টের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি তো দলের কাছে ক্ষমা চাওয়ার, টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাওয়ার নয়, এর সঙ্গে বাংলাদেশের 17 কোটি মানুষের সম্পর্কিত। 17 কোটি মানুষের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশ ক্রিকেট দল, আপনারা যখন ভালো খেলেন তখন 17 কোটি মানুষ আপনাদের সমর্থন করে, প্রশংসায় ভাসিয়ে দেয়, পুরস্কারে ভাসিয়ে দেয় দেশ। তো সেই জায়গাটিতে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না বলে দলের সঙ্গে যেতে পারলেন না, সেই কারণে আপনার এই তথ্যটি যখন সাংবাদিকরা লিখছে তখন আপনি বলছেন এটা তথাকথিত সাংবাদিক। আপনার কি মনে হয় না যে আপনি এটা উদ্ধত আচরণ করছেন? আপনি তারকা ক্রিকেটার, কিন্তু সাধারণ যে সমর্থক, বাংলাদেশের সাধারণ যে মানুষ, তাদের সঙ্গে এই উদ্ধত আচরণ করার কোনো অধিকার আপনাকে দেয়া হয়নি। আপনি যে বিসিবি থেকে বেতন পান সেটা বাংলাদেশের জনগণের টাকা, ভুলে গেলে চলবে না। আপনাকে তারকা বানিয়েছে বাংলাদেশের মানুষ, আপনি ভালো খেলেছেন, তারকা বানিয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ নিয়ে, সাংবাদিকদের নিয়ে সম্মানজনক কথা বলতে হবে, উদ্ধত আচরণের জায়গা থেকে সরে আসতে হবে। উদ্ধত আচরণ দিয়ে বাংলাদেশের ক্রিকেট কোনো দিন কোনো জায়গাতে পৌঁছাবে না। আপনারা তারকা খ্যাতি পাবেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ক্রম অবনতি হবে, যে অবস্থাটা এখন লক্ষণীয়। এটা নিয়ে আর বেশি কোনো কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে উদ্ধত ভাবের জায়গা থেকে বেরিয়ে আসেন। ঘুম থেকে দেরিতে উঠেছেন, এই জন্যে বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে ক্ষমা চান, শুধু টিম ম্যানেজমেন্ট বা দলের কাছে নয়। এটা বিষয়টা বিবেচনায় রাখতে হবে। 1 নম্বর, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই আপনি নিতে পারেন। আপনার বিরুদ্ধে মিথ্যা লিখলে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নিতে পারেন, সেই অধিকার আপনার আছে। কিন্তু কোনো সাংবাদিক তো মিথ্যা লেখেনি, শুধুমাত্র তথ্যটা দিয়েছে যে আপনি দেরিতে ঘুম থেকে উঠেছেন, আপনাকে ফোনে পাওয়া যায়নি। বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এবার আসি নাজমুল হাসান পাপনের। অনেক কথা বলবো না, তার বিষয়ে আগে অনেকবার কথা বলেছি। আবার আজকে তিনি হুমকি দিয়েছেন যে বিসিবি বা ক্রিকেটারদের নিয়ে অসম্মানজনক কিছু লিখলে তিনি আর বরদাস্ত করবেন না, আইনগত ব্যবস্থা নেবেন। বিসিবির বহু টাকা, তারা যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এই জন্যে কিছুটা ভয় পাচ্ছি। কিন্তু তারপরেও দুটি কথা না বললে নিজের বিবেকের কাছে কিছু প্রশ্ন থেকে যায়। নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এই আবার সেই ক্রীড়া সাংবাদিক, ওই তাসকিনের ভাষায় তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি বিশ্বকাপের আগে খালি বলেন যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। তাৎক্ষণিকভাবে এই প্রশ্নের উত্তরে নাজমুল হাসান পাপন বললেন যে না, এরকম কথা আমি বলিনি, কখনো বলিনি। আপনারা কিভাবে বানালেন, কারা বানালো? এই যে বানানোর প্রসঙ্গ আসলো, তখন আমি একটু খোঁজ করতে গেলাম যে আমি ওই সময় শুনেছিলাম, বছরখানেক আগের কথা, ওই সময় কথাটি শুনেছিলাম, টেলিভিশনের সংবাদে দেখেছিলাম, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। আমাদের ভারতীয় সাংবাদিক বন্ধুদেরও বিষয়টি নিয়ে লিখতে দেখেছি, আজকেও একজন লিখেছেন দেখলাম। তো খুঁজতে গিয়ে নাজমুল হাসান পাপনের এই বক্তব্যটি, আংশিক এই বক্তব্যটি দেখলাম। এখন এই বক্তব্যটি আমি সাধারণত এ ধরনের ভিডিও দেই না, কার ভিডিও কপিরাইট ইস্যু আছে কিনা জানি না। যদি কারো ভিডিও হয় তাহলে আমাকে জানালে আমি কৃতজ্ঞতা স্বীকার করব, আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব। আপনারা এই ভিডিওটা একটু দেখেন তো, দেখেন তারপরে একটু আলোচনা করুন। ইভেনচুয়ালি যাতে করে 6 মাস 7 মাস পরে আমাদের একটা ভালো টিম দাঁড়ায় যায়, বা লেটেস্ট 1 বছরের মধ্যে একটা ভালো স্ট্রং টিম পাই আমরা, সেটাই হলো টার্গেট। এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে, সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমি এর আগে যখন লাস্ট কথা বলেছিলাম, আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে T20 খেলাটা ইজ টোটালি ডিফারেন্ট। আমাদের কাছে মনে হচ্ছে টোটালি ডিফারেন্ট, এবং আমরা আসলে T20টা অন্যান্য দেশের মতো অত এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না, এটা হলো আমাদের ধারণা। নাইলে আমাদের টিম যদি ওডিআই ভালো খেলে তাহলে কেন T20 পারবে না একেবারেই? এটা তো আমি কোনো প্লেয়ার তো একই, সো এই যে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, একই ধরনের প্লেয়ার, একই কোচিং স্টাফ, তাহলে হচ্ছে না কেন? সো আমরা একটা চেঞ্জ আনার চেষ্টা করছি। নাও একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি এমন কোনো কোচ নাই, এমন কোনো বোর্ড নাই যে হঠাৎ করে একটা রাতারাতি 1 মাসের মধ্যে আপনাকে সব চেঞ্জ করে দিবে, একটা টিম ভালো করে দিবে। সো আপনাকে এখন লং টার্ম, এতদিন যা হয়েছে, এখন আমরা লং টার্ম চিন্তা করছি। আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ, T20 ওয়ার্ল্ড কাপ। নেক্সট T20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি। এটার জন্য কিছু এখন এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে, সেটা হলো এক জিনিস, সেটা উই আর রেডি টু অ্যাবজর্ব দ্যাট। মানে ওটা যদি খারাপও হয় আমরা হতাশ হব না, কিন্তু আমরা চাই ভালো করুক।
ইভেনচুয়ালি যাতে করে 6 মাস 7 মাস পরে আমাদের একটা ভালো টিম দাঁড়ায় যায় বা লেটেস্ট 1 বছরের মধ্যে একটা ভালো স্ট্রং টিম পাই আমরা, সেটাই হলো টার্গেট। এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই যে এই ভিডিওটাতে নাজমুল হাসান পাপন খুব পরিষ্কার করে বললেন আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, নেক্সট বিশ্বকাপ, এই হুট করে পরিবর্তন আনা যাবে না, কেউ পারবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আমি এই ভিডিওটি দিলাম যে নাজমুল হাসান এই কথা বলেছেন সেটা বলার জন্যে নয়। আমি এই ভিডিওটি দিলাম এটা প্রমাণ করার জন্য নয় যে নাজমুল হাসান পাপন আজকে যা অস্বীকার করছেন তিনি বছরখানেক আগে এই কথা বলেছিলেন, বা বছরখানেক বা তারও কম সময় আগে এই কথা বলেছিলেন, সেটা প্রমাণ করার জন্য না। আমি এই ভিডিওটি দিলাম যে এই ভিডিওটি কি কোনো সাংবাদিক বা কেউ বানিয়েছেন না নাজমুল হাসান পাপন নিজেই বলেছেন। বহু এক্সপার্ট আছেন, আমি জানি এই ভিডিও যারা দেখবেন তার সেখানেও অনেক এক্সপার্ট আছেন। আপনারা যদি একটু আমাকে বলেন যে এই ভিডিওটি বানানো কোন প্রক্রিয়ায় কিভাবে বানিয়েছে, তাহলে আমি শুধু ভিডিওটি সরাবই না, আমি দুঃখ প্রকাশ করব, মাপ চাইব যে এই ভিডিওটি বানানো হয়েছে, নাজমুল হাসান পাপন আসলে এই কথা বলেননি। আর যদি বলে থাকেন তাহলে নাজমুল হাসান পাপন দয়া করে আরেকবার একটু ব্যাখ্যা দেবেন যে আপনি এত অল্প সময়ের কথা ভুলে গেলেন কেন, আপনার স্মৃতিশক্তি এত কম, এটা তো আমি বিশ্বাস করতে চাই না। যাই হোক, তো ভিডিওতে খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে যে আপনি কথা বলেছিলেন, এখন বলছেন বলেননি। তাহলে এই কথাটি কারা বানালো? আমি বিশেষজ্ঞদের একটা মতামত চাই, আপনারা যারা দেখছেন, অথবা বিশেষজ্ঞরা কেউ না দেখলেও আপনারা যারা দেখছেন আপনাদের পরিচিত কোনো এক্সপার্ট যদি থাকে তার সামনে একটু আনবেন, তিনি আমাদের বিষয়টি একটু জানাবেন যে এটি বানানো না অরিজিনাল ভিডিও পাপনের নিজেরই কথা, তাহলে আমরা উপকৃত হব। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিসিবির বিরুদ্ধে কোনো কিছু লিখলে, সমালোচনা করলে বা অসম্মানজনক কোনো কিছু বললে আর বরদাস্ত করা হবে না। আবার তিনিই বলছেন সমালোচনা করা যাবে, ক্রিটিক করা যাবে, কিন্তু তো সমালোচনা করা যাবে, ক্রিটিক করা যাবে, বিসিবির বিরুদ্ধে করা যাবে, ক্রিকেটারদের ভালো না খেললে সেটা করা যাবে, আবার আইনগত ব্যবস্থাও নেবেন। কোনটার কথা ইঙ্গিত করছেন আপনি? কি বলছেন? ক্রিকেটাররা শৃঙ্খলা ভঙ্গ করলে সেটা নিয়ে লিখলে আর বরদাস্ত করবেন না? ক্রিকেটাররা জাতীয় দল বাদ রেখে পৃথিবীর অন্য কোনো দেশে লিগ খেলতে গেলে সেটা নিয়ে লেখালেখি হলে, সমালোচনা হলে সেটা আর বরদাস্ত করবেন না? কি বরদাস্ত করবেন না? সাংবাদিকদের বা এইভাবে সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় যারা লিখছেন তাদেরকে হুমকি দেওয়ার কারণটা কি? বিসিবি বাংলাদেশের জাতীয় একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান আপনি বহু বছর ধরে আছেন, আপনার সময়ে ক্রিকেটের অধপতন হচ্ছে প্রতিনিয়ত, তো সেটা নিয়ে লিখলে আপনি এখন বরদাস্ত করবেন না, আপনি এখন আইনগত ব্যবস্থা নেবেন, বলে দিলাম, সতর্ক করলেন, হুমকি দিলেন, এটা কেন? এটা দিয়ে কি প্রমাণ করতে চাইলেন? সাংবাদিকরা না লিখলে কি আপনারা চুপচাপ বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়ে যাবে, পরাজিত হয়ে আসবেন, কেউ কোনো কিছু লিখবে না, সব কিছু ঠিকঠাক মতো চলবে? আপনারা সেটা চাচ্ছেন? এখন সমস্যা হয়ে যাচ্ছে যে যারাই যা কিছু করছেন সাংবাদিকরা সেটা যদি সামনে আনছেন তাহলে দায় পড়ে যাচ্ছে সাংবাদিকদের। কি দায়? যে সাংবাদিকরা এটা বেশি লিখছেন, সাংবাদিকরা অতিরঞ্জন করছেন, সুতরাং সাংবাদিকদের এটা করা যাবে না, হুমকি দেওয়া হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটা তো আপনারা নিতেই পারেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন আছে। তবে বিনীতভাবে অনুরোধ করি, এ ধরনের হুমকি দেওয়ার আগে আয়নায় একটু নিজেদেরকে দেখবেন, ক্রিকেটারদেরও নিজেদেরকে একটু দেখতে বলবেন, তারপরে গিয়ে সমর্থক বা সাংবাদিক বা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করছেন তাদের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন, বরদাস্ত করবেন কি করবেন না, তারা সত্য লিখলো না অসত্য লিখলো সেগুলো বিবেচনা করবেন কি করবেন না, চাপা দিতে চাইবেন না সত্যটা প্রকাশ করতে দিতে চাইবেন কি চাইবেন না, সব সিদ্ধান্ত আপনাদের। সেই জায়গাটা নিয়ে কোনো বক্তব্য নাই। শুধু একটিই বক্তব্য আছে, হুমকি দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে বহুদিন দায়িত্ব পালন করেছেন, এখন আপাতত এই দায়িত্বটা থেকে সরে যান। ক্রিকেটার যারা ক্রিকেট খেলতে চাইছে না, যারা শোরুম উদ্বোধন করতে চাইছে, যারা বিজ্ঞাপন করতে চাইছে, তাদেরকে সেই কাজগুলো করতে দেন। বাংলাদেশের ক্রিকেট এইভাবে, বাংলাদেশের ক্রিকেটের এইভাবে অধপতন হয়ে যায়, সেটা বাংলাদেশের 17 কোটি মানুষের কেউ চায় না। আপনিও চাইবেন বা আপনিও চান সেটা বিশ্বাস করি না। তবে বিশ্বাস যে করি না তার সপক্ষে প্রমাণ দেওয়ার জন্যে কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনি জানেন।